নিলয় মাহির বিয়ে হয়েছে গত এক সপ্তাহ আগে। মাহির হাতে মেহেদি মোছার আগেই বিয়ের শাড়ি খুলে মাহি হাফ প্যান্ট আর গেঞ্জি পরেছে। নিলয় মাহির কাছে এসে বলল, এলাকার লোক কি বলবে, তুমি একটা নতুন বউ, বিয়ের শাড়ি খুলে হাফ প্যান্ট আর গেঞ্জি পরেছো। মাহি বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি সারাদিন বিয়ের লাল শাড়িটা পরে বসে থাকি? আমি তা বলছি না, শাড়ি পরতে আমার ভালো লাগে না। নিলয় বলল, শাড়ি পরতে ভালো না লাগলে অন্তত থ্রি পিস পরো, যেটা পরেছি সেটা ভালো না লাগলে বলো, আমি বাপের বাড়ি চলে যাই। এমন সময় নিলয়ের মা পারুল বেগম এসে বলল, বাবারে, নতুন বউয়ের সাথে ঝগড়া করিস না, বউ তো ঘরের ভেতরে ওসব পড়েছে, এখানে কেউ দেখছে না, তুই বউয়ের সাথে ঝগড়া না করে বাজারে যা, কিছু বাজার সদাই করে নিয়ে আয়। নিলয়ের বিয়ে হয়েছে আজকে 7 দিন। এই 7 দিনে নিলয় বুঝতে পেরেছে ওর বউয়ের মেজাজ চড়া। এসব বিষয় নিয়ে তর্কাতর্কি করলে হিতে বিপরীত হবে, তার চেয়ে বরং মায়ের কথা মতো বাজারে যাওয়াই ভালো। নিলয় বাজারের উদ্দেশ্যে চলে গেল। নিলয় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অন্য প্রান্ত থেকে আসছিল এলাকার বড় ভাই বাহার চৌধুরী। বাহার চৌধুরী এলাকার বড় নেতা, তার প্রচুর টাকা পয়সা সয় সম্পত্তি, সাথে নাম যশ খ্যাতিও আছে। নিলয়কে দেখে বাহার চৌধুরী ডাক দিলেন, এই নিলয়, নিলয় এদিকে আয়। নিলয় কাছে আসার সাথে সাথে বাহার চৌধুরীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই নাকি গত সপ্তাহে বিয়ে করেছিস? নিলয় বলল, জি ভাইজান। বাহার চৌধুরী আবার বলল, বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু আমাকে তো দাওয়াত দিলি না। নিলয় বলল, ভাইয়া, আপনি কি আমার মতো গরিবের বিয়েতে যাবেন? বাহার চৌধুরী বলল, কেন যাব না, তুই দাওয়াত দিলেই তো যেতাম। নিলয় বলল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। বাহার চৌধুরী বলল, শুনেছি তোর বউ নাকি খুবই সুন্দরী। নিলয় বলল, আপনাদের দোয়া। বাহার চৌধুরী বলল, চল তোর নতুন বউয়ের মুখটা একটু দেখে আসি। নিলয় বলল, সত্যি বলছেন ভাইয়া, আপনি আমার বাসায় যাবেন? বাহার চৌধুরী বলল, আরে বাবা হ্যাঁ, চল। বলেই নিলয়ের সাথে বাহার চৌধুরী নিলয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিল। নিলয়দের ড্রয়িং রুমে আগে থেকে বসা ছিল নিলয়ের মা পারুল বেগম। নিলয় ড্রয়িং রুমে ঢুকে মাকে বললেন, মা মা দেখো কে এসেছে আমাদের ঘরে। পারুল বেগম বলল, উনি কে বাবা? নিলয় বলল, মা তুমি ওনাকে চিনতে পারছো না? উনি হচ্ছেন আমাদের এলাকার যুব উন্নয়ন কমিটির সভাপতি বাহার চৌধুরী, মোকলেস চাচার ছেলে। পারুল বেগম বলল, আমাদের মোকলেস ভাইয়ের ছেলে বাহার? নিলয় বলল, হ্যাঁ মা। পারুল বেগম বলল, এসো বাবা, বসো বসো। যা নিলয়, তোর বউকে বল বাহারকে চা নাস্তা দেওয়ার জন্য। নিলয় রুমের ভেতরে চলে গেলেন। নিলয়ের বউ মাহি খাটের উপরে শুয়ে শুয়ে কেউ একজনের সাথে মোবাইলে কথা বলছিল। নিলয়কে দেখে মোবাইলের লাইন কেটে দিল। নিলয় বলল, মাহি একটু চা নাস্তা করো। মাহি বলল, কেন, এমন অবেলায় চা নাস্তা করতে হবে কেন? নিলয় বলল, আমাদের এলাকার সবচাইতে প্রভাবশালী লোক বাহার চৌধুরী এসেছেন আমাদের বাসায়। মাহি বলল, আমি এই মুহূর্তে রান্নাঘরে যেতে পারবো না। নিলয় বলল, দেখো একজন সম্মানিত লোক এসেছেন আমাদের ঘরে, এই মুহূর্তে সিন ক্রিয়েট করাটা ঠিক হবে না, যা বলছি তাই করো। মাহি বলল, সিন ক্রিয়েট কি আমি করছি না তুমি করছো? নিলয় বুঝতে পারলো তার বউকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব না, তাই সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি চা নাস্তা রেডি করে তোমার হাতে এনে দিচ্ছি, তুমি শুধু এগুলো নিয়ে চৌধুরী সাহেবের সামনে গিয়ে দেবে। মাহি বলল, আচ্ছা ঠিক আছে। নিলয় চা নাস্তা রেডি করার জন্য চলে গেল। ড্রয়িং রুমে বসেছিল বাহার চৌধুরী ও পারুল বেগম। মাহি চা নাস্তার ট্রে হাতে এনে বাহার চৌধুরীর সামনে রেখে এক কাপ চা নিয়ে বাহার চৌধুরীর দিকে এগিয়ে দিলেন। বাহার চৌধুরীর নজর গেল মাহির বুকের দিকে। মাহির ক্লিভেজের ভাঁজ থেকে বাহার চৌধুরীর নজর ফেরাতে পারছে না। বাহার চৌধুরী মনে মনে ভাবছে, ইস, আর একটু যদি দেখতে পারতাম। চৌধুরী মাহির বুকের দিকে তাকিয়ে রইলেন। এই বুঝি এই মেয়েটার রূপ যৌবন তার শরীর ফেটে বেরিয়ে পড়ছে। চৌধুরী আগে অনেকগুলো মেয়ে দেখেছে, কিন্তু এরকম আবেদনময়ী মেয়ে আর দ্বিতীয়টি দেখেছেন কিনা চৌধুরী জানা নেই। চৌধুরীর এমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকা দেখে মাহি কিছুটা মনে মনে খুশি হয়ে গেল। মাহি তো চায় তার রূপের জালে সবাই বন্দী হয়ে যায়, তাই মাহি বলল, এইভাবে তাকিয়ে থাকবেন নাকি চাটা হাত থেকে নেবেন? মাহির এমন কথা শুনে বাহার চৌধুরী বুঝতে পারলো এটা তো টোপ গেলা পাবলিক, তাই চৌধুরী মুচকি এসে বলল, শিওর, আপনি বসুন আমার পাশে। মাহি চৌধুরী সাহেবের পাশে বসলেন। নিলয় ওদের মধ্যখানে বসতে চাইলে মাহি বলল, এখানে বসার কি আছে, তুমি ওইদিকে সোফায় গিয়ে বসো। আর শাশুড়ি আম্মা, আপনি এখানে বসে আছেন কেন? আপনি ভেতরে গিয়ে আসরের নামাজ হয়েছে, নামাজ আদায় করে নিন, যান। পারুল বেগম বলল, ঠিক আছে বৌমা, তাহলে তোমরা কথা বলো, আমি নামাজটা পড়ে আসি। বলেই পারুল বেগম চলে গেলেন। বাহার চৌধুরী বলল, নিলয়, তোর বিয়েতে দাওয়াত করিসনি, তাই তোর বউকে কিছু দিতে পারেনি, এক্ষুনি তুই তোর বউকে নিয়ে মার্কেটে চল, আমি ওকে কিছু কেনাকাটা করে দেই। নিলয় বলল, ভাইয়া কি দরকার ছিল? বাহার চৌধুরী বলল, আমি মুখে যাই বলি তাই করি, তোর বউকে আমি কিছু কেনাকাটা করে দিতে চাই, তাই আমি এক্ষুনি তোকে এবং বউকে নিয়ে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে দেব। বেশি কথা না বাড়িয়ে চল, রেডি হ। আর শোন, আজ থেকে তোদের সংসারে যদি কিছু দরকার হয় আমাকে ফোন করবি, আমি সব পাঠিয়ে দেব। মাহি বুঝতে পারলো লোকটি খুবই পয়সাওয়ালা, লোকটি খুবই পাওয়ারফুল। মাহিও চায় এরকম পাওয়ারফুল লোকের সাথে সম্পর্ক রাখতে, তাই মাহি নিলয়ের দিকে তাকিয়ে বলল, নিজে তো কিছু কিনে দিতে পারবে না, বড় ভাই কিছু একটা গিফট দিতে চাচ্ছে, সেটা তো এমন করছো, যাও তাড়াতাড়ি রেডি হও। নিলয় বলল, তুমি এভাবে মার্কেটে যাবে? মাহি বলল, সমস্যা কি, এখন কি তোমাদের আদিকালে সে যুগ রয়েছে মেয়েরা সারা শরীর ঢেকে মার্কেটে যাবে? বাহার চৌধুরী বলল, যেহেতু আমাদের এটা গ্রাম,
তুমি এই পোশাক বাদ দিয়ে সালোয়ার কামিজ পরে গেলেই ভালো হয়। নিলয় বলল, ভাইয়া যেটা বলেছে সেটাই করো, যাও তুমি সালোয়ার কামিজ পরে আসো। মাহি সালোয়ার কামিজ পরতে রুমের দিকে চলে গেল, আর নিলয় এবার বাহার চৌধুরীর পাশে এসে বসলেন। এর কিছুদিন পরে বাহার চৌধুরী খাটের উপর শুয়েছিলেন। হঠাৎ মনে পড়ল নিলয়ের বউ মাহির কথা। খাটের পাশে রাখা মোবাইলটা নিয়ে মাহিকে ভিডিও কল দিল বাহার চৌধুরী। মাহি ও নিলয় শুয়েছিল। মাহির মোবাইলে কল এসেছে দেখে নিলয় মোবাইলটি হাতে নিতে গেল। মাহি তার আগে টান মেরে মোবাইলটি নিয়ে নিল। মাহি বলল, তোমার কি কমন সেন্স বলে কিচ্ছু হবে না? নিলয় বলল, তোমার কল এসেছে, দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো, তাই ভাবলাম কলটা রিসিভ করি। মাহি বলল, আমার কল তুমি কেন রিসিভ করবে? নিলয় বলল, আমি রিসিভ করলে সমস্যা কি? মাহি বলল, এটা তো আমার পার্সোনাল কলও হতে পারে। নিলয় বলল, তুমি আমার স্ত্রী, আমার কল ছাড়া তোমার আবার পার্সোনাল কল আছে নাকি? মাহি বলল, তুমি আমাকে বিয়ে করেছো বলে কিনে নাওনি, আমার একটা পার্সোনাল লাইফ থাকতে পারে। এদিকে অনবরত বাহার কল দিয়ে যাচ্ছে। মাহি বলল, ফার্দার আমার কল রিসিভ করার আগে আমার অনুমতি নেবে। বলে মাহি ভিডিও কলটা রিসিভ করে হাই কেমন আছেন বলতে বলতে রুম থেকে বের হয়ে বাথরুমে ঢুকে গেলেন। নিজের বউয়ের এমন আচরণে নিলয় কিছুটা টেনশনে পড়ে গেল। এর মধ্যে নিলয়ের বউয়ের সাথে এলাকার বড় ভাই বাহার চৌধুরীর ভালো একটা সম্পর্ক যাচ্ছিল। একদিন দুপুরবেলা নিলয়ের মা পারুল বেগম ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিলেন। এমন সময় নিলয় এসে কলিং বেল টিপতেই পারুল বেগম দরজা খুলে দিলেন। নিলয় মাকে বলল, মা, মাহিকে দেখছি না, মাহি কোথায়? ঘুমোচ্ছে নিশ্চয়ই। পারুল বেগম বলল, না রে বাবা, বাহার চৌধুরী এসেছিল, সে মাহিকে তার বাসায় নিয়ে গেছে। নিলয় বলল, কি বলছো মা? একজন লোক এসে বলল আর অমনি মাহি ওনার সাথে চলে গেল। পারুল বেগম বলল, বৌমা সারাক্ষণ বাহার চৌধুরীর সাথে মোবাইলে কথা বলে, মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলে। আমি যে তার শাশুড়ি, তার পাশে বসা, সেটাও তোয়াক্কা করে না। কিছুদিন আগে বাহার চৌধুরী বাসায় এসেছিল, তখন তুই বাসায় ছিলি না। এসে তোর বউকে বলল, মাহি আমার মাথাটা ধরেছে, মাথাটা একটু টিপে দাও তো। অমনি বৌমা ওনার হাত ধরে একেবারে বেডরুমে নিয়ে গিয়ে ওনাকে খাটে শুয়ে দিয়ে ওনার মাথা টিপে দিতে লাগলেন। বৌমা একটিবারের জন্য ভাবলো না এটা তার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। নিলয় বলল, তুমি ওসব আমাকে আগে বলনি কেন? তোকে আগে বললে কি হবে? তুই তো তোর এলাকার বড় ভাই বাহার চৌধুরীকে এত বেশি সম্মান দিয়ে ফেলেছিস যে ওরা এখন তোর সরলতাকে দুর্বলতা ভাবছে। নিলয় বলল, আজকে যে গেল তোমাকে কিছু বলে যায়নি? পারুল বেগম বলল, আমাকে শুধু বাহার চৌধুরী এতটুকুই বলেছে, তার বউ নাকি তার বাসা ছেড়ে চলে গেছে। এখন তার বাড়িতে কিছু নামি দামি মেহমান এসেছে, ওনাদেরকে মেহমানদারি করতে হবে, তাই বৌমাকে নিয়ে যাচ্ছে, রাতে এসে দিয়ে যাবে। নিলয় বলল, ঠিক আছে মা, আমি তাহলে ওনার বাসায় গিয়ে দেখি। বলেই নিলয় রুম থেকে বের হয়ে গেল। নিলয় বাহার চৌধুরী বাসার সামনে এসে দেখলো শুনশান নীরবতা, কোনো সারা শব্দ নেই। ভেতর থেকে দরজা লাগানো। নিলয়ের মনে সন্দেহের দানা আরো শক্ত করে বাড়তে লাগলো। নিলয় কলিং বেল টিপলেন। রুমের ভেতরে খাটের উপর শোয়া ছিলেন বাহার চৌধুরী ও মাহি, দুজনেই বিবস্ত্র অবস্থায়, শুধুমাত্র বুকের উপরে একটা কম্বল দেওয়া। মাহি বলল, তোমার এখানে আবার কে এলো? বাহার বলল, আমি নেতা মানুষ, কত কেউ আসতে পারে। মাহি বলল, তাই বলে একেবারে বিশেষ মুহূর্তে চলে আসবে? বাহার বলল, ওরা কি জানে বড় ভাই এখন চিলে আছে? মাহি বলল, থাক, তাহলে দরজা খোলার দরকার নেই, আমাদের মজা মাস্তি আমরা করি। উনি কতক্ষণ কলিং বেল টিপেই চলে যাবেন। বাহার বলল, না, আমি গিয়ে বিদায় করে আসি। বলতে বলতে বাহার শোয়া থেকে উঠে দরজা খুলে দিতে গেল। দরজা খুলতে দেখতে পেল নিলয়। নিলয়কে দেখে বাহার চমকে উঠলেন। বড় ভাই, আমার বউ কোথায়? বাহার চৌধুরী বলল, তোর বউ আছে, তুই বাড়ি যা, তোর বউ চলে যাবে। নিলয় বলল, আপনি বলেছিলেন আপনার বাসায় মেহমান আসবে, আমার বউ মেহমানদারি করতে এসেছে। কই, আপনার ঘরে তো কোনো মেহমান দেখতে পাচ্ছি না। একটু পরেই আসবে, তুই এখন বাড়ি চলে যা। বাহার চৌধুরী গায়ের পোশাকের এমন অবস্থা দেখে নিলয়ের কিছুটা সন্দেহ হলো, তাই কোনো কথা না বলেই একেবারে বেডরুমের দিকে চলে গেল। বেডরুমে ঢুকে দেখলো তার বউ মাহি বাহার চৌধুরী খাটে শুয়ে আছে। মাহি নিলয়কে দেখে কিছুটা ঘাবড়ে গেল। নিলয় বলল, মাহি, তুমি কাজটা ভালো করনি। বাহার ভাবলো এই মুহূর্তে চুপ করে থাকলে নিলয় আরো বেশি সাহস পেয়ে যাবে, তাই চিৎকার দিয়ে বলে উঠল, তোর বউ তোর ঘরে, আমার ঘরে চিৎকার করবি না। নিলয় বলল, বড় ভাই, আপনাকে আমি নিজের মায়ের পেটের বড় ভাইয়ের চাইতেও বেশি সম্মান করতাম। আপনাকে বিশ্বাস করে আমার ঘরে নিয়ে গিয়েছিলাম, আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে আপনার যে কোনো মিটিং মিছিল আপনার সাথে আমার বউকে একা পাঠিয়েছিলাম, এই বিশ্বাসের প্রতিদান আপনি দিলেন। মাহি বলল, বাহার, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাগলের প্রলাপ শুনবে নাকি কিছু করবে? কথা কাটাকাটির এক পর্যায়ে বাহার চৌধুরী মাহির স্বামী নিলয়কে লাথি মেরে খাটে ফেলে দিল। নিলয় মনে মনে ভাবতে লাগলো, হায় রে নিয়তি, আমার বিবাহিতা স্ত্রী পরকীয়ার প্রেমিক আমাকেই লাথি মারলো। মাহি আমার স্ত্রী হয়ে কিছুই বলল না, সে এখন তার পরকীয়া প্রেমিকের পক্ষ নিল। একেই বলে ভাগ্য। এজন্যই তো সবাই বলে, কাউকে নিজের চাইতে বেশি মূল্যায়ন করলে নিজে তখন মূল্যহীন হয়ে পড়ে। বাহার নিলয়ের কলার চেপে ধরে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। দরজার সামনে কাঁদতে কাঁদতে নিলয় লুটিয়ে পড়ল। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কাউকে অন্ধের মতো বেশি সম্মান করতে নেই। অযোগ্য লোককে যখন আপনি বেশি সম্মান করবেন, তখন আপনার অবস্থাও আমাদের এই গল্পের নায়ক নিলয়ের মতো হবে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।